ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর অ্যাবজর্পশন বা অধিশোষণ এই চ্যাপ্টারটা পড়ব। অধিশোষণ বা অ্যাবজর্পশন আর অ্যাবজর্পশন এই দুটোর মধ্যে আমাদের প্রথমেই কিছু পার্থক্য আছে। কোনটা কি এই ব্যাপারটাকে আমরা ভালো করে বুঝি। তাহলে প্রথমে আমরা আসছি অ্যাবজর্পশন বা অধিশোষণ কি। অ্যাবজর্পশন হচ্ছে যে এটা একটা সারফেস ফিনোমেনা, মানে একটা কোনো একটা সলিড মেটেরিয়াল আছে, সেই সলিড মেটেরিয়ালের উপরে হয়তো কোনো একটা গ্যাস অ্যাবজর্ব হচ্ছে, এটাকে অ্যাবজর্ব করে, মানে তার সারফেসে যদি থাকে তাহলে বলা হচ্ছে অ্যাবজর্পশন। আর যদি পুরো বডিটা জুড়ে যদি গ্যাসটা থেকে যায়, ভেতরেও যদি চলে আসে, তখন সেটাকে বলা হবে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে অধিশোষণ আর অ্যাবজর্পশন হচ্ছে শোষণ। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা ওখানে প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে অ্যাবজর্পশন ইজ এ সারফেস ফিনোমেনা। অ্যাবজর্পশন হচ্ছে সারফেসের ঘটনা, অর্থাৎ উপরিতলের ঘটনা। আর শোষণ বা অ্যাবজর্পশন হচ্ছে পুরো জায়গা জুড়ে, অর্থাৎ ভেতরের মলিকুলগুলো চলে যাবে সেরকম। তো এই অ্যাবজর্পশনের দুটো টার্ম আমাদের জানতে হবে। একটা আছে অধিশোষক আর একটা অধিশোষিত পদার্থ। অধিশোষক বা অ্যাবজর্বেন্ট, অধিশোষক হচ্ছে যার মধ্যে অন্য কেউ অ্যাবজর্ব হচ্ছে, তাকে বলা হবে অ্যাবজর্বেন্ট বা অধিশোষক। ঠিক তেমনি যে অধিশোষিত হচ্ছে বা যেটা অ্যাবজর্ব হচ্ছে তাকে বলা হবে অ্যাবজর্বেন্ট বা অধিশোষিত পদার্থ। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মনে করো একটা ওই সিলিকা জেল, সিলিকা জেল কি SiO2, এটা দেখতে তোমরা বিভিন্ন ইলেকট্রনিক গুডসের সঙ্গে প্যাকেটের মধ্যে দেওয়া থাকে। সিলিকা জেল কি ওটা কি করে, কোনো ওয়াটার ভেপারকে অ্যাবজর্ব করে। দেখা যায় তা এমনিতে এটা কালার, যখন ওয়াটার ভেপার অ্যাবজর্ব না করে থাকে তখন এটা হয়ে যাবে, এটা থাকে হোয়াইট, এটা সাদা, সেখান থেকে ব্লু কালার হয়ে যায়, এটা হচ্ছে একটা অ্যাবজর্পশন, ওয়াটার ভেপার অ্যাবজর্ব করে। whereas যদি ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা অ্যানাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করি, ক্যালসিয়াম ক্লোরাইড ওয়াটার ভেপারকে অ্যাবজর্ব করে, মানে তার পুরো সব জায়গা জুড়ে অ্যাবজর্পশন হচ্ছে, মানে ভেতরে চলে যায় জলের মলিকুলগুলো। তাহলে এই হচ্ছে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন, এই দুটো ঘটনা আমরা একেবারে এক্সাম্পল করলাম। নেক্সট এবার আমরা আসবো যে কেন অ্যাবজর্পশন হয়, রিজন ফর অ্যাবজর্পশন, অর্থাৎ অধিশোষণের কারণ। তাহলে রিজনটা আগে আমরা নেব, রিজন ফর অ্যাবজর্পশন। অধিশোষণের কারণ কি? কোন একটা অ্যাবজর্বেন্ট, যদি আমরা বলি যে একটা লিকুইডের মধ্যেও সেটা হতে পারে, কোনো সলিডের মধ্যে হতে পারে। তো লিকুইডের মধ্যে, লিকুইড হচ্ছে অ্যাবজর্বেন্ট সাপোজ, এখন তার ভেতরে যে মলিকুলগুলো আছে, দেখা যায় এই ভেতরের মলিকুলগুলো চারিদিকে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন অন্য মলিকুল দিয়ে চারপাশে একইভাবে তার ফোর্স অফ অ্যাট্রাকশন, ফলে এখানে নেট রেজাল্ট্যান্ট কোনো ফোর্স কাজ করে না, জিরো হয়ে যায়, সব থেকে সমান ফোর্সে অ্যাট্রাক্ট করছে, ফলে সেটা একটা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু যে মলিকুলগুলো সারফেসে আছে, তাহলে যারা সারফেসে আছে তাদেরকে ভেতরের দিকে বেশি অ্যাট্রাক্ট করছে মলিকুলগুলো, বাইরে থেকে অ্যাট্রাক্ট করার কেউ নেই, তারপরে কি হচ্ছে, ও ভেতরের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। এই ভেতরের দিকে অ্যাট্রাক্ট হওয়ার জন্য কি হচ্ছে, ওর এনার্জি বেড়ে যায়, ভেতরের দিকে এরকম অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে তার কি হয়, তার এনার্জি বা ফ্রি এনার্জি বলা ভালো, ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি, বা মুক্ত শক্তি বেড়ে যায়। এই মুক্ত শক্তিকে হ্রাস করার জন্য বা কমানোর জন্য কি করে, ও অন্য কোনো পদার্থকে অ্যাবজর্ব করে, মানে উপরে টেনে নেয়। তো এইটাই হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কি হবে, এখানে যখন অন্য কোনো গ্যাস বা অন্য কোনোকে ও অ্যাবজর্ব করছে, তখন এই মলিকুলগুলো চারপাশের অন্য মলিকুল দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, ফলে তখন তার এই ফ্রি এনার্জি কমে যাবে। এই ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি কমানোর জন্যই কোনো একটা পদার্থ
সেটা অ্যাবজর্ব করে অন্য কোনো পদার্থকে, অর্থাৎ অধিশোষিত করে। তাহলে এটা হচ্ছে অধিশোষণের কারণ বা রিজন ফর অ্যাবজর্পশন। নেক্সট আমরা পড়ব যে টাইপস অফ অ্যাবজর্পশন। টাইপস অফ অ্যাবজর্পশনে আমরা দেখো অ্যাবজর্পশন কত রকমের হয়, দুই ধরনের হয়, বা অধিশোষণ দুই ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ভৌত অধিশোষণ, ভৌত অধিশোষণ। আর একটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন, কেমিক্যাল অ্যাবজর্পশন বা রাসায়নিক কোনটা কি? ফিজিক্যাল অ্যাবজর্পশনে কি হয়, আমরা এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়বো, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ফিজিক্যাল অ্যাবজর্পশনে কি হয়, অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেট এই দুটোর মধ্যে কোনো কেমিক্যাল বন্ড তৈরি হয়। সেখানে মেইনলি কি থাকে, সেখানে মেইনলি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, সেখানে কোনো কেমিক্যাল বন্ড তৈরি হয় না। ফিজিক্যাল অ্যাবজর্পশন তাহলে কি হচ্ছে, এখানে খুব উইক, ভ্যান ডার ওয়াল ফোর্স এমনিতেই তোমরা জানো খুব উইক ফোর্স। তাহলে অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেট, অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে একটা উইক ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। এই উইক আর কি হয়, এখানে মাল্টি লেয়ার হয়, মাল্টি লেয়ার মানে কি, অনেকগুলো ওই সারফেসের মধ্যে হচ্ছে, কিন্তু সেখানে অনেকগুলো লেয়ারের মধ্যে যেটা অধিশোষিত হচ্ছে, যে গ্যাসটা অ্যাবজর্ব হচ্ছে, সেটা মাল্টি লেয়ার তৈরি করে, অনেকগুলো লেয়ার তৈরি করতে পারে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে এখানে কি হিট এনার্জিটা খুব কম হয়, যেহেতু এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম, 4 থেকে 40 এত কিলোজুল মোল ইনভার্স। এই হচ্ছে অ্যাবজর্পশন হিট অফ অ্যাবজর্পশন বলা হচ্ছে এটাকে, হিট অফ অ্যাবজর্পশনের হারটা খুব কম হয়। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এগুলো বললাম। আর কি হতে পারে, নরমাল অ্যাবজর্পশন, ফিজিক্যাল হোক বা কেমিক্যাল হোক, যেমন সারফেস এরিয়া, সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে অ্যাবজর্পশন বেড়ে যায়। কেন? কারণ অ্যাবজর্পশন হচ্ছে একটা সারফেস ফেনোমেনন। যেমন আমরা বলতে পারি যে একটা ওই যে নিকেল ক্যাটালিস্ট আমরা ইউজ করি, নিকেল আর হাইড্রোজেনেশন করি আমরা ইথিলিনের। তাহলে ইথিলিনের হাইড্রোজেনেশনের সময় নিকেল আর দিয়ে এখানে নিকেল ক্যাটালিস্ট সেটা কি ডাস্ট আকারে থাকে, মানে এটাকে বলা হয় র্যানি নিকেল। ওই জন্য কেন, তাহলে এর সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, সারফেস এরিয়া যত বেড়ে যাবে তত কি হবে, তত অ্যাবজর্পশন তত ভালো হবে, হাইড্রোজেনকে অ্যাবজর্ব করবে, ওর মধ্যে ইথিলিন যাবে, তখন রিঅ্যাকশন হবে। তাই বলা হচ্ছে যে যত সারফেস এরিয়া ইনক্রিজ করবে, রেট অফ অ্যাবজর্পশন তত বেশি হবে। এইটা গেল। তবে নাম্বার 5 টেম্পারেচার। টেম্পারেচারের কি এফেক্ট, টেম্পারেচার বাড়লে ফিজিক্যাল অ্যাবজর্পশন কমে যায়, টেম্পারেচার বাড়লে অ্যাবজর্পশন কমে যায়, টেম্পারেচার বাড়ালে ডিসঅর্পশন হয়, মানে বিশোধন যেটা হয়, মানে গ্যাসগুলো বেরিয়ে যাবে। এটা নাম্বার 6 হচ্ছে প্রেসার। প্রেসারের কি এফেক্ট, প্রেসারে যত প্রেসার ইনক্রিজ করা হবে অ্যাবজর্পশন তত বেশি হবে, যত প্রেসার দেওয়া হবে তত অ্যাবজর্পশন বাড়বে, যত প্রেসার কম হবে অ্যাবজর্পশন কমবে। তাহলে কি এখন প্রেসার যত বেশি বাড়িয়ে যাব অ্যাবজর্পশন বাড়বে তা নয়, একটা স্যাচুরেশন প্রেসার আছে, যে প্রেসার পর্যন্ত ওটা বাড়ে, তারপরে মোটামুটি একই রকম থেকে যায়। তো এই হচ্ছে মোটামুটি কতগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আর কি হয়, এটা হচ্ছে রিভার্সিবল হয়, আর একটা তোমরা লিখতে পারো, এটা হচ্ছে রিভার্সিবল বা পরাবর্তন। রিভার্সিবল বা পরাবর্তন মানে কি, দুই রকম হতে পারে, অ্যাবজর্পশন ডিসঅর্পশন একসঙ্গে একটা ইকুইলিব্রিয়ামে থাকে। তো এই হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্যারেক্টারিস্টিক্স।
কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে আমরা কি কি করব তাহলে? এখানে এখানে একটা কেমিক্যাল বন্ড তৈরি হবে। কেমিক্যাল বন্ড তৈরি হয়। একটা কেমিক্যাল বন্ড তৈরি হয় কার মধ্যে? অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেটের মধ্যে। অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে একটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়। তার জন্য কি হয়? তার একটা অ্যাক্টিভেশন এনার্জির ব্যাপার থাকে। অ্যাক্টিভেশন এনার্জি মানে একটা কেমিক্যাল বন্ড তৈরি হওয়া মানে একটা অ্যাক্টিভেশন এনার্জি আছে কিছু, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি থাকে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার হবে। যেহেতু একটা কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে একটা লেয়ারই হবে। একটা লেয়ারের সব অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেটের মধ্যে কেমিক্যাল বন্ড তৈরি হয়ে গেলে আর কোনো লেয়ার তৈরি হবে না। নাম্বার 4, এখানে কেমিক্যাল বন্ড তৈরি হয়ে যায় ওর হিট অফ অ্যাবজর্পশনের ভ্যালুটা বেশি, 40 থেকে 400 কিলোজুল মোল ইনভার্সন, মানে হিট এনার্জিটা বেশি হবে। নাম্বার 5, এটা অবশ্যই সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে। এটা বোথ ফিজিক্যাল আর কেমিক্যাল অ্যাবজর্পশনের সারফেস এরিয়া যত বাড়বে অ্যাবজর্পশন রেট অফ অ্যাবজর্পশন তত বেশি হবে। তারপর হচ্ছে টেম্পারেচারের কি এফেক্ট? টেম্পারেচার বাড়লে কেমিক্যাল অ্যাবজর্পশন বেড়ে যায়। কেন? কারণ ওই যে বললাম একটা অ্যাক্টিভেশন এনার্জির ব্যাপার আছে, কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়, তাহলে কিছু হিট এনার্জি সেখানে দিতে হয়। তার জন্য কিছু টেম্পারেচার দিতে হয়, যে টেম্পারেচার দিলে রিঅ্যাকশনটা হবে, ফলে অ্যাবজর্পশনটা হবে। কিন্তু তার মানে নয় যত বেশি হিট বাড়িয়ে যাবো, টেম্পারেচার বাড়িয়ে যাবো, তা হবে না। টেম্পারেচার আবার খুব বেড়ে গেলে তখন কি হবে? ডিসঅর্পশন হবে, বিশোধন, মানে তখন আবার যেটা অ্যাবজর্ব হয়েছিল সেই গ্যাসটা বেরোতে থাকবে। তাই টেম্পারেচারের এফেক্ট হচ্ছে আমরা কি বলবো? টেম্পারেচারটা ইনিশিয়ালি একটা টেম্পারেচার দরকার, একটা টেম্পারেচার বাড়াতে হয়, তারপরে একটা ম্যাক্সিমাম টেম্পারেচার, মানে ওই টেম্পারেচারের পর আর বেশি টেম্পারেচার বাড়ালে তখন অ্যাবজর্পশন না হয়, ডিসঅর্পশন হয়ে যায় গ্যাসগুলো, তখন বেরোতে শুরু করে। নাম্বার 6, প্রেসারের এফেক্ট সেম। প্রেসার যত ইনক্রিজ করবে রেট অফ অ্যাবজর্পশন তত বেশি হবে। প্রেসার বাড়লে বাড়বে, কমলে কমবে। আর হচ্ছে এটা ইরিভার্সিবল। ইরিভার্সিবল বলতে রিঅ্যাকশন হয় যেহেতু এটা একমুখী, এটা ইরিভার্সিবল একটা প্রক্রিয়া। তাহলে এই হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন বা কেমিজর্পশন, তাদের ক্যারেক্টারিস্টিক্স। এদের মধ্যে পার্থক্যগুলো পড়বে তোমরা। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম এইগুলো দিয়েই তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে। তো এই হচ্ছে ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যাবজর্পশন। এবার আমরা দুটো গ্রাফ করব। গ্রাফ করার আগে আমরা দেখাবো একটা ইকুয়েশনটা কি। আচ্ছা, ইকুয়েশনটা বলার আগে আমরা এরকম যদি বলি যে টেম্পারেচার আর প্রেসারের উপর কিভাবে ডিপেন্ড করছে, সাপোজ x/m এর সঙ্গে এই টেম্পারেচারের যদি গ্রাফ করো, x/m কি? x হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স অ্যাবজর্বড, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স অ্যাবজর্বড, মানে অধিশোষিত পদার্থের পরিমাণ। অধিশোষিত পদার্থের পরিমাণ। আর এর হচ্ছে কি? অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেন্ট, অধিশোষকের পরিমাণ। তাহলে অধিশোষক x গ্রাম অধিশোষক, m গ্রাম অধিশোষক, x গ্রাম অধিশোষিত পদার্থকে অধিশোষিত করে। তাহলে মানে x গ্রামের মধ্যে x গ্রাম অ্যাবজর্ব হচ্ছে, m গ্রামের মধ্যে x গ্রাম অ্যাবজর্ব হচ্ছে টেম্পারেচারে। তাহলে কি হয়? আমরা বললাম টেম্পারেচার যত কমে তত কমতে থাকে, টেম্পারেচার বাড়লে তাহলে টেম্পারেচার কমলে এটা বাড়ে, অ্যাবজর্পশনটা বাড়ে। টেম্পারেচার যত বাড়বে তত কমতে থাকবে x/m এর ভ্যালু। তার মানে এটা তখন কি হয়?
টেম্পারেচার বাড়লে ডিসঅর্পশন হয়, তাহলে তখন অ্যাডজর্পশনটা, রেট অফ অ্যাডজর্পশনটা কমে যায়। তাহলে এটাই হচ্ছে কি, এটা কোথায় আমরা পাই? এটাই আমরা ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাডজর্পশনে পাই। ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাডজর্পশন। ফিজিক্যাল অ্যাডজর্পশনে এটা আমরা পাই, তাই না? টেম্পারেচার যত বাড়বে তত রেট অফ অ্যাডজর্পশন তত কমে যাবে। এবার কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে কি হবে? কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে আমরা জানি, কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়বে প্রথম ইনিশিয়ালি একটা দরকার, x/m, তার সঙ্গে এদিকে টেম্পারেচার প্লট করছি। তাহলে দেখা যাবে কি প্রথমে কিছুটা বেড়ে যায়, প্রথমে কিছুটা টেম্পারেচার বাড়লে বাড়বে, তারপরে আস্তে আস্তে আবার কমতে থাকবে। তাহলে এই যে প্রথমে বাড়ছে কেন? তাহলে এখানে এটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন। কেমিক্যাল অ্যাডজর্পশন। কেমিক্যাল অ্যাডজর্পশনে কি হয়? একটা কেমিক্যাল বন্ড তৈরি হয়, তার জন্য তার একটা অ্যাক্টিভেশন এনার্জি দরকার, তার জন্য কিছু হিট এনার্জি দরকার। সেই কারণে টেম্পারেচার বাড়লে প্রথমে বাড়তে থাকে, গিয়ে একটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছায়, তারপরে টেম্পারেচার বাড়ালে তখন অ্যাডজর্পশন হয় না, বরং ডিসঅর্পশন হয়, গ্যাসগুলো তখন ছেড়ে দিতে থাকে। তাহলে এইটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশনের গ্রাফ। নেক্সট হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম। সেটা ফ্রেন্ডলি করে একজন সায়েন্টিস্ট দিয়েছিলেন, সেটা সেই জন্য তার নাম অনুসারে বলা ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম। ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম। ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম। একটা ইকুয়েশন দিয়েছেন, কি রকম? ইকুয়েশনটা হচ্ছে x/m is equal to k into x/m is equal to k into এই কনসেন্ট্রেশন হতে পারে না, প্রেসার হতে পারে, p to the power 9 এটাও হতে পারে, অথবা x/m is equal to k into c to the power 1/n। কোনটা কি? x গ্রাম অ্যাবজর্ব হচ্ছে, m গ্রাম অ্যাবজর্বেন্টের মধ্যে, মানে এটা অধিশোষিত পদার্থের পরিমাণ, এটা অধিশোষকের পরিমাণ। k একটা কনস্ট্যান্ট, n একটা কনস্ট্যান্ট, p হচ্ছে প্রেসার, আর এখানে c হচ্ছে কনসেন্ট্রেশন। p হলো প্রেসার আর c হচ্ছে এখানে কনসেন্ট্রেশন। এবার k আর n এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, সেটা ডিপেন্ড করছে কার উপরে? ওই অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেন্ট দুটোর উপরে ডিপেন্ড করে। সাধারণত n এর ভ্যালুটা কি হয়? k এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, n এর ভ্যালু সবসময় দেখা যায় যে এটা গ্রেটার দ্যান 1 হয়, n এর ভ্যালু এরকম গ্রেটার দ্যান 1। তাহলে এবার এই ইকুয়েশনটাকে আমরা এরকম যদি লিখি, log দিয়ে লিখি, log x/m is equal to log k plus 1/n log p। এভাবে আমরা লিখতে পারি log x/m is equal to log k plus 1/n log p। এবার এই log p সঙ্গে যদি একটা গ্রাফ টানা হয় log x/m, তাহলে কেমন গ্রাফ পাবো আমরা? এটা হচ্ছে log x/m আর এদিকে হচ্ছে log p। তাহলে y is equal to mx plus c, তাহলে এইরকম একটা স্ট্রেট লাইন পাবো। ইন্টারসেপ্টটা হচ্ছে log k আর স্লোপটাই হচ্ছে 1/n। তাহলে এই গ্রাফের স্লোপ থেকে n এর ভ্যালু বের করতে পারবো, আর ইন্টারসেপ্ট থেকে k এর ভ্যালু বের করতে পারবো কনস্ট্যান্টের। এটাকে বলা হচ্ছে ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম। মানে এখানে একটা পার্টিকুলার টেম্পারেচারে করা হয়। পার্টিকুলার টেম্পারেচার T হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়, তাই এটাকে অ্যাডজর্পশন আইসোথার্ম বলা হচ্ছে। তাহলে এইগুলো এই অ্যাডজর্পশনের এখান থেকে মেইনলি তোমাদের কি ধরনের কোশ্চেন আসে? এখানে মেইনলি থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে কোনো প্রবলেম আসে না। এখানে সমস্তটাই থিওরিটিক্যাল কোশ্চেন এবং মেইনলি যে জায়গাটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন এবং কেমিক্যাল অ্যাডজর্পশন, এই দুটোর যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ভালো করে পড়বে। ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো থেকেই তাদের মধ্যে ডিফারেন্স দিতে পারে। আবার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স থেকে ছোট ছোট কোশ্চেন হতে পারে। এখানে কখনোই বড় কোশ্চেন কিছু হবে না, সবই ছোট ছোট কোশ্চেন হয়। আর এই গ্রাফ যেগুলো বললাম, যত রকমের গ্রাফ বললাম সেটা করবে তোমরা। আর একটা প্রেসারের সঙ্গে একটা গ্রাফ আছে, সেই প্রেসারের সঙ্গে গ্রাফটা আমরা একটু
বলে দিতে পারি। ওটা মনে রাখবে টেম্পারেচারের সঙ্গে যেমন বললাম, তেমনি প্রেসারের সঙ্গে একটা গ্রাফ আছে এরকম x বাই m এর সঙ্গে প্রেসারের গ্রাফ কিরকম হয়। প্রেসারের গ্রাফটাতে যত প্রেসার বাড়ানো হবে তত কি হবে, তত বাড়তে থাকবে, বাড়তে 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 দেখা যাবে একটা টাইমের পর এটা প্যারালাল হয়ে যাচ্ছে, মানে স্যাচুরেশন প্রেসার। এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন প্রেসার, সম্পৃক্ত চাপ, স্যাচুরেশন প্রেসার, স্যাচুরেশন প্রেসার বা সম্পৃক্ত চাপ বলা হচ্ছে। মানে ওই সময় ওই প্রেসারের বেশি প্রেসার দিলে ওই তাতে করে অ্যাবজর্পশন, রেট অফ অ্যাবজর্পশন বাড়ে না, প্রায় একই রকম থেকে যায়। এই গ্রাফগুলো পড়বে, তিনটে গ্রাফ বললাম, মানে ফিজিক্যাল অ্যাবজর্পশন, কেমিক্যাল অ্যাবজর্পশন, ওই টেম্পারেচারের সঙ্গে x/m, এখানে প্রেসারের সঙ্গে বললাম। আর এই ফ্রেন্ডলি যে অ্যাবজর্পশন আইসোথার্মটা কি, তার ইকুয়েশন কি, তার গ্রাফ কি, এইগুলো থেকে ছোট ছোট কোশ্চেন আসে, এখানে কোনো প্রবলেম আসে না। তো এটা ভালো করে একটু বই থেকে কনসাল্ট করবে, পড়বে, তাহলে দেখবে এটা খুবই ইজি এবং এখান থেকে খুব সহজে মার্কস পাওয়া যায়। তো আজকে আমাদের এইটুকুই থাকলো। এই অ্যাবজর্পশন, এই সারফেস ফিনোমেনা বা পৃষ্ঠতলের রসায়নে আরো কয়েকটা জিনিস আছে, যেমন আমাদের কলয়েড পড়তে হবে, ক্যাটালিসিস করতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ।